আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে মধ্যপ্রাচ্য জুড়ে এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে। দর্শক, আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। গাজা ও লেবানন জুড়ে ইসরায়েলের হামলা, নিহত আরও ৪৫। এরপর জানিয়ে দিব গোপন স্থানে ইরানি দূতের সঙ্গে ইলন মাস্কের বৈঠক। এদিকে দামেস্কে আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় নিহত ১৫। এরপর জানিয়ে দিব প্রতিরক্ষা জোরদার ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নিয়ে সৌদি যুক্তরাজ্যের বৈঠক। আরও জানিয়ে দিব শেখ হাসিনাকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশে কি করবে ভারত। সর্বশেষ জানিয়ে দিব করোনা টিকাকে প্রাণঘাতী বলা কেনেডিকেই স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেছে নিলেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। গাজা ও লেবানন জুড়ে ইসরায়েলের হামলা, নিহত আরও ৪৫। গাজা ও লেবানন জুড়ে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে একদিনে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় নিহত হয়েছেন ২৪ ফিলিস্তিনি, আর লেবাননে একদিনে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন আরও ২১ জন। বৃহস্পতিবার ১৪ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩,৭৩৬ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস ওই হামলায় আরও অন্তত ১,৩০,৩৭০ জন ব্যক্তি আহত হয়েছেন। মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ২৪ জন নিহত এবং আরও ১১২ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘন্টায় সারা দেশে যে অভিযান চালিয়েছে তাতে আরও ২১ জন নিহত এবং ৭৩ জন আহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩,৩৮৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ১৪,৪০০ জনের বেশি মানুষ। গোপন স্থানে ইরানি দূতের সঙ্গে ইলন মাস্কের বৈঠক। জাতিসংঘে নিযুক্ত ইরানের দূতের সঙ্গে দেখা করেছেন মার্কিন ধনকুবের ও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক। বৃহস্পতিবার ১৪ নভেম্বর নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমাতেই ইলন মাস্ক ইরানি দূতের সঙ্গে দেখা করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইলন মাস্ক ও ইরানি দূত আমির সৈয়দ ইরাভানির এই বৈঠককে পজিটিভ হিসেবে উল্লেখ করা হয়েছে। গত সোমবার একটি গোপন স্থানে ১ ঘন্টার বেশি সময় ধরে তাদের বৈঠক হয়। দুজন ইরানি কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কিভাবে উত্তেজনা কমানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে। ইরানের একজন কর্মকর্তা বলেন, ইলন মাস্ক এই বৈঠকের অনুরোধ করেছিলেন, তবে এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ার কাজে যুক্ত দল বা ইরানি মিশনের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি। ইরানি মিশন শুধু জানিয়েছে এ নিয়ে তাদের কোনো মন্তব্য নেই। দ্য গার্ডিয়ান বলছে, ট্রাম্প যখন ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছেন, তখন ইলন মাস্ক পররাষ্ট্র কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সহায়তা করছেন। দামেস্কে আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় নিহত ১৫। সিরিয়ার রাজধানী দামেস্কে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। আবাসিক ভবনে চালানো এই হামলায় ১৫ জন নিহত হয়েছেন। তবে ইসরায়েল অবশ্য দাবি করেছে তারা সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা চালিয়েছে। শুক্রবার ১৫ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দামেস্কে আবাসিক ভবনগুলোতে ইসরায়েলি হামলায় ১৫ জন নিহত হয়েছেন বলে সিরিয়ার রাষ্ট্রীয়
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। তবে ইসরায়েল দাবি করেছে হামলা হওয়া ভবনগুলো সামরিক স্থাপনা এবং ইসলামিক জিহাদ গ্রুপের সদর দপ্তরকে লক্ষ্য করে এই হামলা হয়েছে। সিরিয়ার একটি সামরিক সূত্রের বরাত দিয়ে নিউজ এজেন্সি সানা জানিয়েছে, সিরিয়ার রাজধানীর পশ্চিমে মাজ্জাহ এবং কোদসায়ার শহরতলিতে বেশ কয়েকটি ভবনকে লক্ষ্যবস্তু করা হয়। প্রতিরক্ষা জোরদার ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নিয়ে সৌদি ও যুক্তরাজ্যের বৈঠক। দুই দেশের প্রতিরক্ষা জোরদার ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনার প্রচেষ্টা নিয়ে বৈঠক করেছে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র। শুক্রবার 15 নভেম্বর আরব নিউজ ও সৌদি প্রেস এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, বৃহস্পতিবার 14 নভেম্বর সৌদি প্রতিরক্ষা মন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান এবং যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলির মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, রিয়াদে দুই শীর্ষ কর্মকর্তার বৈঠকের সময় যুবরাজ খালিদ বিন সালমান এবং জন হিলি সৌদি ব্রিটিশ কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছেন এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে কথা বলেছেন। প্রিন্স খালিদ বলেন, আমরা আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের যৌথ প্রচেষ্টার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা উন্নত করার জন্য আমাদের যৌথ দৃষ্টিভঙ্গি নিয়েও আলোচনা করেছি। আলোচনার আগে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হিলি সৌদি আরবের সঙ্গে ভবিষ্যৎমুখী প্রতিরক্ষা সম্পর্কে যুক্তরাজ্যের প্রতিশ্রুতি পুনর্নির্বাচিত করবে। প্রতিরক্ষা সচিব নিরাপত্তা অগ্রাধিকারের বিষয়ে সহযোগিতা বাড়াতে দীর্ঘ প্রতিরক্ষা সম্পর্ক গড়ে তুলবেন। জুলাই মাসে লেবার পার্টির নির্বাচনে জয়লাভে প্রতিরক্ষামন্ত্রী হওয়ার পর হিলি রিয়াদে তার প্রথম সফর করেছেন। বৈঠকে গাজা এবং লেবাননে যুদ্ধবিরতি চুক্তির চলমান প্রচেষ্টা নিয়েও প্রিন্স খালিদের সাথে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। শেখ হাসিনাকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশে কি করবে ভারত? মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের জন্য রেড অ্যালার্ট নোটিশে ইন্টারপোলকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর থেকেই প্রশ্ন দেখা দিয়েছে, রেড নোটিশ জারি হলে ভারত কি হাসিনাকে ফেরত দেবে? ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, রেড অ্যালার্ট নোটিশ দিলেই ভারত শেখ হাসিনাকে ফেরতের সিদ্ধান্ত নেবে। এমন কিছু ঘটার কোনো সম্ভাবনা নেই। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে গণমাধ্যমটি আরো জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ঢাকাকে এই কথাই মনে করিয়ে দিতে চাইছেন কূটনীতিকরা, বাংলাদেশের অর্থনীতিকে কোণঠাসা অবস্থা থেকে ফিরিয়ে আনতে এবং ভবিষ্যতের ধাক্কা সামলাতে ভারতের সঙ্গে বাস্তবোচিত সম্পর্ক তৈরি করা উচিত। নয়াদিল্লির ওপর রাজনৈতিক চাপ বাড়ানোর নীতি নিলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সুরাহা হবে না। তথ্য অনুযায়ী 2023 সালের জুলাই থেকে 2024 সালের মার্চ পর্যন্ত বাংলাদেশ 563 কোটি ডলার ঋণ নিয়েছে। আওয়ামী লীগ জামানার এই ঋণের কিস্তি শোধ করতে হবে এই সরকারকে। করোনা টিকাকে প্রাণঘাতী বলা কেনেডিকেই স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেছে নিলেন ট্রাম্প। টিকা বিরোধী ও চিকিৎসা শাস্ত্রে ষড়যন্ত্রের তাত্ত্বিক হিসেবে পরিচিত রবার্ট এফ কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, বৃহস্পতিবার 14 নভেম্বর ট্রাম্প ঘোষণা করেছেন তিনি রবার্ট এফ কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয় প্রধান হিসেবে নিয়োগ দেবেন। তিনি বলেছেন, সাবেক এই ডেমোক্র্যাট নেতা এই পদে থেকে ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত করবেন। কেনেডি শিশুদের টিকা দেওয়ার বিরোধী। কেনেডি জুনিয়রের দাবি, টিকার কারণে শিশুরা প্রতিবন্ধী হয়ে থাকে, তবে এর সপেক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। এছাড়া কোভিড-19 টিকাকে প্রাণঘাতী বলেছিলেন কেনেডি। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প বলেন, তিনি কেনেডির নাম ঘোষণা করতে পেরে পুলকিত বোধ করছেন।